নমস্কার, আজকে আমরা কার্য শক্তি চ্যাপ্টারটি পড়ব এবং পরের দিন আমরা কলিশনের চ্যাপ্টারটি এবং ক্ষমতা যেটি আছে সেটি পড়ব। এবারে কার্যর ডেফিনিশনটা কি, কার্য কাকে বলে? হুম কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটলে কার্য বলা হবে। ঠিক আছে, বলের প্রয়োগ বিন্দু যদি স্মরণ না ঘটে, এই হচ্ছে আমাদের একটা ব্লক আছে, সেই ব্লকের উপর আমরা কি করলাম না ফোর্স অ্যাপ্লাই করলাম, কিন্তু ব্লক আমি মুভ করাতেই পারলাম না। তাহলে এই যে এফ বল তখন কি হয়ে যাবে? কোনো কার্য করেনি বলবো, তাই তো? কোনো কার্য করেনি বলবো। ঠিক আছে, এই কার্য আবার দুই ধরনের হয়। কার্য দুই ধরনের বলতে আমি বোঝাচ্ছি যে এটা তো একটা স্কেলার রাশি, এটা পজিটিভ এবং নেগেটিভ দুই প্রকারেরই হতে পারে। ঠিক আছে, ধনাত্মক কার্য এবং ঋণাত্মক কার্য। ধনাত্মক কার্য কাকে বলবো আমরা? যদি এই যে বস্তু আছে, বস্তুকে বল প্রয়োগ করলাম আমি, ঠিক আছে, বল প্রয়োগ করলাম, এই যে বস্তু এদিকে এগোলো, অর্থাৎ কি বস্তুর যে মুভমেন্ট বা সরণ, বস্তুর সরণ হচ্ছে কি বলের দিকে হলো, বলের দিকে দিকে হলে এই যে কার্য হবে এটা হচ্ছে যে পজিটিভ বা ধনাত্মক কার্য বলা, ধনাত্মক কার্য। ঠিক আছে, পজিটিভ কার্য। কিন্তু এবারে যদি এরকম হয় যে বস্তু আছে, আমরা বল প্রয়োগ করলাম কোন দিকে, বল প্রয়োগ করলাম এদিকে, কিন্তু বস্তুর সরণ ঘটলো এদিকে। ঠিক আছে, অন্য বল থাকতে পারে, একই একই সঙ্গে বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করতে পারে, কিন্তু যে ধরা যাক F1 বল প্রয়োগ হচ্ছে এদিকে, কিন্তু বস্তুর সরণ ঘটছে উল্টোর দিকে, তাহলে সেই যে কার্য হচ্ছে F1 দ্বারা যে কার্য, সেটাকে আমরা বলবো ঋণাত্মক কার্য। এর উদাহরণ একটা দিলে বুঝতে পারবে। মনে করো তুমি কি করেছো না, একটি বল আছে তো, বল বলটাকে কি করলে না তুমি আকাশে তুললে, আকাশে উঠিয়ে দিলে। এই উপরে যাওয়ার সময় কি হচ্ছে, উপরে যাওয়ার সময় তোমার গতি, তোমার হচ্ছে ফোর্স কোন দিকে, ফোর্স উপরের দিকে, এবং হচ্ছে তোমার ফোর্স উপরের দিকে। ঠিক আছে, এবং হচ্ছে বস্তুর অভিমুখ কোন দিকে, বস্তুর অভিমুখ একই দিকে, অর্থাৎ তুমি যে ফোর্স দ্বারা যেটা কার্য করছো সেটা হচ্ছে পজিটিভ। কিন্তু গ্র্যাভিটি কি, গ্র্যাভিটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে, ওয়েট, সেটা হচ্ছে ওয়েট হচ্ছে এমজি, এমজি কাজ করবে নিচের দিকে, কিন্তু বস্তুটা উঠছে উপরের দিকে, তাহলে গ্র্যাভিটি দ্বারা যে কৃতকার্য হচ্ছে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, আবার ওই বস্তুটাই যখন, যখন কি, যখন হচ্ছে নিচের দিকে নামবে, তখন হচ্ছে কে কার্য করবে, গ্র্যাভিটির দ্বারা পজিটিভ কার্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে তখন গ্র্যাভিটি কি করবে, গ্র্যাভিটি হচ্ছে পজিটিভ কার্য এটা করবে। তাহলে বোঝা গেল ধনাত্মক এবং ঋণাত্মক কার্যের ধারণাটা। এবার আমরা কার্য পরিমাপটা করব কিভাবে? কার্যের তো পরিমাপ করার ব্যাপার আছে, কার্য ঠিক আছে প্রয়োগ বিন্দু স্মরণ ঘটলে কার্য, না হলে কার্য নয়, কিন্তু কার্যের পরিমাপ করব কিভাবে? দেখো, কার্যটি স্কেলার রাশি, দু ধরনের হতে পারে। এক হচ্ছে তুমি এই যে বস্তু আছে, তুমি বল প্রয়োগ করেছো, বলের দিকে বস্তুর সরণ হলো। ঠিক আছে, মনে করা যাক এফ বল প্রয়োগ করেছো, এস হলো সরণ, তখন আমরা কৃতকার্য বা ওয়ার্ককে কি লিখবো, এফ ইন্টু এস, শুধুমাত্র মাল্টিপ্লিকেশন করে দেবো। এর যে মান আছে এফ এর মান আর এস এর মান যে মান আছে সেটা মাল্টিপ্লিকেশন করে দিলে আমরা কার্য পেয়ে যাব। কিন্তু যদি এরকম হয়, তোমার হচ্ছে এই ফোর্স গেল হচ্ছে আমরা এদিকে দিলাম, কিন্তু বস্তুর সরণ হচ্ছে এইদিকে। ঠিক আছে, এফ হচ্ছে এদিকে, বস্তুর সরণ হচ্ছে এদিকে, তাহলে কার্য কত? তাহলে কার্য নির্ণয় করার জন্য কি করতে হবে না, আমাকে এই এফ এর একটা, এস এর একটা উপাংশ নিতে হবে এফ এর, এফ বরাবর। ঠিক আছে, সেটা হচ্ছে কত, এফ এস কস থিটা ইন্টু এফ, বা কেউ বলতে পারে এফ কস থিটা ইন্টু এস, এটাও বলা যায়, একই ব্যাপার। এফ কস থিটা ইন্টু এস এটা নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ বলের অভিমুখে যে যতটুকু যাচ্ছে সেটাই কার্য, সমান হচ্ছে কত, এফ এস কস থিটা। এটা দেখো, এটা একটা স্কেলার প্রোডাক্ট বেসিক্যালি, এফ ডট এস। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল যে যদি এফ এবং এস এর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে থিটা, তাদের যে এফ বল দ্বারা কার্য হচ্ছে এফ এস কস থিটা। এখান থেকে ধনাত্মক কার্য ঋণাত্মক কার্যের মানটা তুমি বুঝতে পারবে, যখন থিটার মানটা কি, থিটার মানটা হচ্ছে অ্যাকিউট হয়ে যাচ্ছে, অ্যাকিউট হয়ে যাচ্ছে, তখন বলের দ্বারা কার্য হচ্ছে এবং সেই কার্যটা হয়ে যাচ্ছে পজিটিভ। ঠিক আছে, কিন্তু থিটা যদি অবটিউজ হয়, অবটিউজ হলে কি হবে, অবটিউজ হলে
এটা হচ্ছে কস থিটার মানটা নেগেটিভ হচ্ছে, এবং কস থিটার মানটা নেগেটিভ হলে ওয়ার্কও বেসিক্যালি নেগেটিভ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওয়ার্ক হয়ে যাচ্ছে নেগেটিভ, তাই তো, ওয়ার্কও নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটা বোঝা গেল যে কখন ওয়ার্ক পজিটিভ হবে এবং কখন ওয়ার্ক আমাদের নেগেটিভ আসবে। হ্যাঁ, এবারে কি, এটা তো আমরা দুই ধরনের বল বললাম, এই যে বলগুলো ডিসকাস করলাম, এটা কনস্ট্যান্ট ফোর্স। এবার যদি এরকম হয়, কনস্ট্যান্ট ফোর্স না হয়ে ফোর্সটা যদি পরিবর্তনশীল হয়, পরিবর্তনশীল হয় বলতে কি, তুমি একটা এইভাবে, এই একটা রাস্তা আছে, ঠিক আছে, তুমি হচ্ছে এইখানে এফ বল প্রয়োগ করেছো, এইখানে ডিএস যাচ্ছে দূরত্ব, আবার এখানে এফ বল প্রয়োগ করেছো, সেখানে হচ্ছে সেখানে হচ্ছে ডিএস যাচ্ছে, ধরা যাক F1 DS1, F2 DS2, এইভাবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি পরিবর্তনশীল বল মানে প্রতিটা এফই চেঞ্জ হচ্ছে ধরো, তখন তুমি কত কৃতকার্যের মানটা কিভাবে বের করবে। মনে করা যাক এই সামান্য একটু ডিসপ্লেসমেন্টের জন্য, ডিএস ডিসপ্লেসমেন্টের জন্য এফ ফোর্স কাজ করলো, ঠিক আছে। তখন আমরা জানি কি, যে আমরা মনে করি যাক প্রথমে আমরা কি কাজ করব, প্রথমে কাজটা যেটা দেখবো আমরা ওয়ান ডাইমেনশনাল দেখবো, ওয়ান ডাইমেনশনাল অর্থাৎ হচ্ছে শুধু এক্স এক্সিসের দিকেই বডিটা মুভ করতে পারে এবং ফোর্সটা এক্স এক্সিসের দিকেই লাগানো যেতে পারে, ঠিক আছে। এই যে আমাদের ব্লক আছে, ঠিক আছে, এখানে আমরা এফ ফোর্স দিচ্ছি, এখানে হচ্ছে এফ ফোর্স দিয়ে কত ডিএস এটা আমরা মুভমেন্ট করাচ্ছি, তাহলে হচ্ছে যে ডিডাব্লিউ ওয়ার্ক স্মল মুভমেন্টের জন্য ওয়ার্ক হচ্ছে কত ডিডাব্লিউ ইকুয়াল টু এফ এফ ইন্টু ডিএস হয়ে যাবে। তাহলে এটা গোটা পথটা অর্থাৎ এস এর মানটা যদি S1 থেকে S2 পর্যন্ত যেতে হয়, তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে ওয়ার্ক ডাব্লু হবে, এবং ডাব্লু হলে কি হবে, এফ ডিএস ইন্টিগ্রেশন হয়ে যাবে, S1 টু S2 পর্যন্ত এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, ঠিক আছে। তবে গোটা পথটার উপর পাবো, অর্থাৎ ইনফাইনিটি, প্রথম আমরা কি করলাম, ইনফাইনিটেসিমাল লাইনের জন্য দেখলাম যে ওয়ার্ক কত করতে হচ্ছে, তারপর কি দেখলাম গোটা পথটার জন্য কত হচ্ছে। আর এইটার মানে কি, এইটার মানে হচ্ছে এরিয়া আন্ডার দা, এরিয়া আন্ডার আন্ডার দা এফ এস সিইউআর ভি কার্ভ, ঠিক আছে। এর একটা আমরা এক্সাম্পল দেখবো, পরিবর্তনশীল বল দ্বারা কার্যর একটা এক্সাম্পল দেখবো। হ্যাঁ, দেখো, পরিবর্তনশীল বল দ্বারা কার্যের একটা এক্সাম্পল কিভাবে করা যায়। মনে করো একটা স্প্রিং আছে, ঠিক আছে, একটা স্প্রিং আছে, স্প্রিং আছে কিরকম, এই স্প্রিংটা আছে ইকুইলিব্রিয়াম পজিশনে, ইকুইলিব্রিয়াম পজিশনে হলে কি স্প্রিং এর উপর কোনো ফোর্সই লাগবে না, ঠিক আছে, ফোর্স হচ্ছে তখন জিরো হয়ে যাবে, ঠিক আছে, এটা এটা গেল। এবার আমরা কি করছি, স্প্রিংটাকে আমরা এক্স, এটা হচ্ছে যে আমরা এটা এক্স দূরত্ব পর্যন্ত নিয়ে যাচ্ছি, অর্থাৎ স্প্রিংটা কিরকম হলো, স্প্রিংটা এরকম একটু বড় হয়ে গেছে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্স দূরত্ব পর্যন্ত নিয়ে গেছি, এখান থেকে এতটা এক্স দূরত্ব পর্যন্ত নিয়ে গেছি। এক্স দূরত্ব যখন নিয়ে যাব, তখন কি স্প্রিং এর সূত্র অনুযায়ী একটা ফোর্স কাজ করবে, রেস্টোরিং ফোর্স, ও চাইবে যে আবার একটা রেস্টোরিং বা ইলাস্টিক ফোর্স, ও চাইবে যে এইরকম আগের মতো নর্মাল হতে, সেই রেস্টোরিং ফোর্সটা কত হবে, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়ে যাবে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো প্রতিটা এক্স এর জন্য এফ এর মানটা আলাদা আলাদা হয়ে গেল, তার মানে স্প্রিং ফোর্সই তোমার হচ্ছে একটা পরিবর্তনশীল বল, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার তুমি মনে করলে যে আমি কি করলাম, আমি হচ্ছে যে x1 থেকে x2 পর্যন্ত নিয়ে গেলাম, ঠিক আছে, আমি কি করলাম না, x1 পজিশন থেকে আমি x2 পজিশন পর্যন্ত আমরা নিয়ে গেলাম, ঠিক আছে, নিয়ে গেলাম। সেক্ষেত্রে কি করতে হবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু কত, এফ স্প্রিং ফোর্স দ্বারা কার্য ডিএস, আমি হচ্ছে x1 টু x2 নিয়ে গেলাম, সমান হচ্ছে কত, মাইনাস কে এক্স ইন্টু ডিএস এর জায়গায় ডিএক্স হয়ে যাবে, ডিএক্স হয়ে গেল, তাই তো, x1 টু x2 হয়ে গেল, সমান হচ্ছে মাইনাস হাফ ইন্টু কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। এইটা আমরা পেয়ে গেলাম যে স্প্রিং এর দ্বারা কৃতকার্য, কৃতকার্যের মানটা দেখো এখানে আমরা একটা গ্রাফের মাধ্যমেও পাবো, কিরম ভাবে পাচ্ছি, হ্যাঁ, ফোর্সের ভ্যালুটা কোন দিকে, ফোর্স হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এইটা যদি এক্স হয়, এটা যদি এফ হয়, ঠিক আছে, মাইনাস কে এক্স বলে
এফ এর ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে এদিকে, এক্স এর পজিটিভ হলে এক্স এফটা নেগেটিভ হবে, এরকম দাঁড়িয়ে যাচ্ছে এফ এর ভ্যালুটা। এবার তুমি মনে করো যে স্প্রিংটাকে আমি নিয়ে যাচ্ছি x1 থেকে x2, x1 থেকে x2 আমি নিয়ে যেতে চাইছি, বা x1 এর ভ্যালুটা ধরো x, এখানে 0 ধরো, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু x, x ইকুয়াল টু x, ঠিক আছে। এখানে নিয়ে যেতে গেলে এটা কি হচ্ছে, এরিয়া আন্ডার দ্য যে কার্ভ, যে নেট ওয়ার্ক ডান সেটাই হচ্ছে। এটা হচ্ছে কত, হাফ ইন্টু, এটা হচ্ছে কত, এটা হচ্ছে এফ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে এক্স ইন্টু এক্স মাইনাস কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। আর এখানে যে, এখানে যখনই আমি এক্স ওয়ানটা 0 করে দেবো, সেখানে একই উত্তর হয়ে যাবে, মাইনাস কে এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশনই করি আর এরিয়া আন্ডার দ্য কার্ভই করি, তাহলে একই হচ্ছে। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকার্য আমরা কিভাবে বের করব সেটা আমরা বুঝলাম এবং একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম, ঠিক আছে। এবারে আমরা আসছি গতিশক্তিতে। গতিশক্তির আগে আমরা যেটা জানবো শক্তি। শক্তি হচ্ছে কি না, কোনো একটা বস্তুর কার্য করার ক্ষমতা, হ্যাঁ, কে বলা হয় শক্তি। আর গতিশক্তি কাকে বলা হয়, তাহলে শক্তি হচ্ছে কি না, কার্য করার ক্ষমতা, কার্য করার ক্ষমতা, ঠিক আছে। আর গতিশক্তি হচ্ছে কি, গতিবেগের দরুন কার্য করার ক্ষমতা, তাই তো। কোনো একটা বস্তু গতিবেগের দরুন কার্য করার ক্ষমতা, কার্য করার ক্ষমতা হচ্ছে আমার গতিশক্তি। বোঝা গেল গতিশক্তি কি। এবার গতিশক্তি আমরা পরিমাপ করব কিভাবে, ঠিক আছে। গতিশক্তির যে পরিমাপ সেটা হচ্ছে হাফ এম ইন্টু ভি স্কোয়ার। কোনো একটা বস্তুর ভর যদি এম হয়, বস্তুর গতিবেগ যদি ভি হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তির পরিমাপ। এটা কিভাবে আসে সেটা আমরা দেখো। মনে করি একটি বস্তু হচ্ছে, ঠিক আছে, এই একটা ব্লক আছে, ঠিক আছে, এই একটি ব্লক আছে, ব্লকটি ভি গতিবেগ নিয়ে দৌড়াচ্ছিল, ঠিক আছে, এক্স বরাবর হচ্ছে আমাদের ভি গতিবেগ নিয়ে দৌড়াচ্ছিল, ঠিক আছে। তাহলে গতিশক্তি পরিমাপ করব কি করে, বস্তুটাকে আমি থামাবো, বস্তুটা থামানোর পর যতটা দূরত্ব অতিক্রম করবে সেটা ইন্টু যে ফোর্স, তাহলে ফোর্স ইন্টু অতিক্রান্ত দূরত্ব, এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে ভি এর গতিশক্তি কত ছিল। আমরা কি করছি না, এর এগেনস্টে একটা ফোর্স দিচ্ছি, এফ, এফ ফোর্স দিচ্ছি। এফ ফোর্স দেওয়ার জন্য এ কি করলো, এ হচ্ছে এস ডিস্টেন্স গেল, এস ডিস্টেন্স গিয়ে থেমে গেল, ঠিক আছে, এস ডিস্টেন্স গিয়ে আমরা থেমে গেল। তাহলে আমাদের গতিশক্তি কিভাবে বের করবো, এফ ইন্টু এস। তাহলে এফ এর মানটা কত, এফ এর মানটা বেসিক্যালি মাস ইন্টু এদের ডি অ্যাক্সেলারেশন, হ্যাঁ, মন্দন হবে ওর, এম ইন্টু এ হয়ে যাবে। এর মানটা কত হবে, এর মানটা তোমার হবে যে কত, ডিভিডিটি, ডিভিডিটি, এটাকে আমরা ডিভিডিটিকে কিভাবে লিখতে পারি, ডিভি, ডিভিডিএস ইন্টু ডিএসডিটি, ঠিক আছে, ডিএসডিটি এটা ক্যালকুলেশন নিয়মের মাধ্যমে লিখেছি। তার মানে ভি ইন্টু ডিভিডিএস, ভি ইন্টু ডিভিডিএস লিখলাম, ঠিক আছে। এবারে এফ এর মানটা তার মানে আমরা কি লিখছি না, এম ইন্টু ভি ইন্টু ডিভিডিএস, এটা আমরা লিখলাম। যখনই এফ, ধরো স্মল ডিসপ্লেসমেন্ট হয়েছে আমাদের ডিএস, তাহলে কৃতকার্য কত, এফ ডিএস, তাই তো। স্মল ডিসপ্লেসমেন্ট হলে এফ ডিএস হয়ে যাবে। এখানে এফ ইন্টু এস আমি কখন লিখেছিলাম, যখন হচ্ছে আমাদের এফটা কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে যদি ধরো এফটা কনস্ট্যান্ট না হয় আমি সেই ক্ষেত্রে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কত হচ্ছে এফ ডিএস সেটা নেব এবং পুরোটার উপর ইন্টিগ্রেশন করবো, তাহলে আমরা পেয়ে যাব। তার মানে এটা যখনই আমরা করব এম বি ডিভি ডিএস ইন্টু যেই ডিএস আসবে তখনই এটা হয়ে যাবে আমাদের এম ভি ইন্টু ডিভি, এম ভি ইন্টু ডিভি হয়ে যাবে। তাহলে প্রথম ইনিশিয়াল গতিবেগ কত ছিল, এখানে এখানে সব মন্দনের উপর কাজ চলছে, ঠিক আছে, মন্দনের উপর কাজ চলছে বেসিক্যালি, ঠিক আছে। তার মানে আমরা এখানে এখানে এই ইকুয়াল টু মাইনাস ডিভিডিটি নিচ্ছি, ঠিক আছে, নেগেটিভটা আমরা আগে থেকে কনসিডার করেই নিচ্ছি, ঠিক আছে। তাহলে কত থেকে কত হচ্ছে, আমাদের ছিল ইনিশিয়াল গতিবেগ ইউ, সরি ইনিশিয়াল গতিবেগ আমি ভি ধরি, ভি, এবং অন্তিম গতিবেগ ছিল 0, ইনিশিয়াল গতিবেগ ভি, ভি, অন্তিম গতিবেগ 0, ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, হাফ এম ভি স্কোয়ার, এটা দাঁড়িয়ে যাচ্ছে দেখবে,
ঠিক আছে, মাইনাস হাফ এম ভি স্কোয়ার দাঁড়াচ্ছে লিমিট যেই বসাবে ভি টু জিরো যেই বসাবে, জিরোর জন্য জিরো হয়ে যাবে, মাইনাস ভি এর জন্য প্লাস ভি হয়ে যাবে, তাহলে হাফ এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে গতিশক্তির পরিমাপটা কিভাবে আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই যে ডেরিভেশনটা এটা খুব ইম্পর্টেন্ট এই ক্যালকুলেশনের ক্ষেত্রে। এবারে গতিশক্তির পরিমাপটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, গতিশক্তির সঙ্গে ভরবেগের কি সম্পর্ক আছে? গতিশক্তি আমরা কি দেখলাম, ই নাম লিখছি, ই ইকুয়াল টু কত, হাফ মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার, এবং ভরবেগে আমরা জানি কত, পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এখানে আমি যদিও সবকিছু স্কেলার হিসাবে লিখেছি, কারণ হচ্ছে এটা ওয়ান ডাইমেনশনাল হিসেবে আমরা কনসিডার করেছি। যদি থ্রি ডাইমেনশন হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ভি স্কোয়ারের মান থ্রি ডির ক্ষেত্রে কি হবে, ভি স্কোয়ারের যেটা মান সেটা হচ্ছে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার, এই আকারে শুধুমাত্র পরিবর্তিত হবে, আর কোনো রকম পরিবর্তন হবে না। আর এই যে ভি এর মানটা কি হয়ে যাচ্ছে, ভি এর যে মানটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভি এর যে মানটা হচ্ছে সেটা ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি জেড কে, এর যে মডিউলাস সেটাই হয়ে যাবে তোমার ভি এর মান। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার আসি আমরা এই প্রসঙ্গে আসি। তার মানে এখান থেকে আমরা কি পাবো, ই ইকুয়াল টু হাফ নিয়ে নিচ্ছি, পি স্কোয়ার বাই এম পেয়ে যাব। তার মানে হচ্ছে ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম। ঠিক আছে, অর্থাৎ যদি থাকো এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে, ভর যদি একই হয়, ঠিক আছে, এম যদি সমান হয়, তাহলে যার মোমেন্টাম বেশি হবে তার এনার্জি বেশি হবে। ভর যদি একই হয়, ঠিক আছে, একই হয়, দুই বস্তুর মধ্যে যার মোমেন্টাম বেশি হবে তার এনার্জি বেশি হবে, আর যার মোমেন্টাম কম হবে তার এনার্জি কম হবে। ঠিক আছে, এবারে যদি ভরবেগ ও গতিশক্তির একটা অঙ্ক করে নিই, ভরবেগ যদি 20% বাড়ে, গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে? এখানে কিন্তু ভর বাড়েনি। ঠিক আছে, ই এর মানটা কত, ই ইকুয়াল টু আমরা জানি পি স্কোয়ার বাই টোয়াইস এম। আমরা কি করলাম, ই ওয়ান বাই ই টু করে নিচ্ছি, সমান হচ্ছে আমরা পেলাম কত, পি ওয়ান বাই পি টু। ঠিক আছে, ভরবেগের মান 20% বেড়েছে, 20% বেড়েছে মানে কত, পি ওয়ানের মানটা হচ্ছে 1.2 ইন্টু পি টু করলাম আমি। ঠিক আছে, এর হোল স্কোয়ার হচ্ছে, তার মানে পি টু করলাম, পি টু স্কোয়ার সমান হচ্ছে 1.2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 1.44। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে গতিশক্তির মান হচ্ছে ই ওয়ান ইকুয়াল টু কত, ই ওয়ান ইকুয়াল টু 1.44 ই টু, অর্থাৎ হচ্ছে ই ওয়ান হচ্ছে কত, 44% বেড়েছে। এনার্জিটা যেটা আছে, গতিশক্তি হচ্ছে 44% বেড়ে গেছে। ঠিক আছে, এবারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, কার্যশক্তি উপপাদ্য। হ্যাঁ, এটার আমরা প্রুফ যেটা আছে সেটা প্রুফ করেছি এর আগে, কিন্তু আমরা শুধু লিমিটটা বসাইনি। ঠিক আছে, এটা আমরা আরেকবার প্রুফটা করে দেখব। কি বলেছে না, কোনো বল দ্বারা কোনো বস্তুর উপর যে মোট কৃতকার্যের পরিমাণ, ঠিক আছে, বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান হবে। ঠিক আছে, কিরকম বলছে, মনে করো যে কোনো একটি বস্তুর উপর এফ এটা আছে, এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগ করলে বস্তুটি এই যে ডিএস দূরত্ব অতিক্রম করে, এবং মোট এই যে পথ আছে এই পথে হচ্ছে এস ওয়ান থেকে এস টু পর্যন্ত এই দূরত্ব অতিক্রম করে। তাহলে বস্তুর উপর কৃতকার্য কত, এফ ইন্টু ডিএস হয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে এস ওয়ান যে পয়েন্ট আছে এখানে মনে করি আমি গতিবেগ হচ্ছে ভি ওয়ান, এস টু যে পয়েন্ট আছে তা সেখানে মনে করি গতিবেগ হচ্ছে ভি টু। তাহলে মোট কৃতকার্যের মানটা পেলাম কত, এফ ডিএস পেয়ে গেলাম। এফ ডিএস কত পাচ্ছি আমরা, এখানে লিমিটটা দিচ্ছি ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত। এবার এফ ডিএস এর মান, এফ এর মানটা আমরা এক্ষুনি বের করেছি, এফ এর মানটা হচ্ছে এম ইন্টু এ, তার মানে হচ্ছে এম ইন্টু ডিভিডিটি, ডিভিডিটি ইকুয়াল টু এম ইন্টু আমরা কি লিখতে পারি, ডিভিডিএস, ডিভিডিএস ইন্টু ডিএস ডিটি, এটা আমরা লিখতেই পারি। এটা সমান হচ্ছে কত, এম ভি ইন্টু ডিভিডিএস। ঠিক আছে, এটা গেল। তার মানে হচ্ছে এফ ডিএস হচ্ছে কত, এফ ডিএস হচ্ছে এম ভি ইন্টু ডিভি, এটা পেয়ে গেলাম।
তার মানে এখানে ওয়ার্কে আমরা বসাচ্ছি v1 টু v2 ইন্টু এম ইন্টু ভি ডিভি পেয়ে গেলাম। তার মানে হচ্ছে হাফ এম ইন্টু কত পেয়ে যাব আমরা v2 স্কোয়ার মাইনাস v1 এর স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে যেটা দেখা দাঁড়ালো যে কৃতকার্যের মানটা কি, তাহলে গতিশক্তি আগে কত ছিল, গতিশক্তি আগে ছিল হাফ এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার। ঠিক আছে, যেহেতু গতিবেগ ভি ওয়ান, পরে হলো কত হাফ এম ইন্টু ভি টু স্কোয়ার, তাহলে এটা গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান হয়ে গেল এটা, তাই তো? এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান হয়ে গেল। ঠিক আছে, এই যে কার্যশক্তি উপপাদ্য, এটা কতগুলো মানে এটা ইনহেরেন্টলি জিনিস আমরা ধরে নিয়েছি, সেগুলো হচ্ছে এরকম যে এটা পুরোপুরি ডিপেন্ড করছে নিউটনের সেকেন্ড ল এর উপর। নিউটনের সেকেন্ড ল কোন কিসের উপর প্রযোজ্য? জড়ত্বীয় নির্দেশতন্ত্রের প্রযোজ্য। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র যদি করতে হয় তাহলে আমাদের একটা অলিক বল দ্বারা কার্যটাও, অলিক বল দ্বারা কার্য আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে। এবং ধরে নেওয়া হয় যে সমস্ত কৃতকার্যই বস্তুর গতিশক্তি পরিবর্তন করেছে, অর্থাৎ কি বস্তুর স্থিতিশক্তি বাড়েনি। ঠিক আছে, এটা কিন্তু ধরে নেওয়া হয় যে, যেরকম আমি বলছি, ধরো তুমি একটা বস্তুকে কি করছো, হ্যাঁ, এখানে এইচ ইকুয়াল টু 0 থেকে এইচ ইকুয়াল টু এইচ উচ্চতায় তুমি তুললে, এইচ ইকুয়াল টু এইচ উচ্চতায় তুললে। ঠিক আছে, এখানে কি হয়েছে, এখানে বস্তুর স্থিতিশক্তির পরিমাণ হয়ে যাচ্ছে mgh। বস্তুর উপর যে কাজ করলাম আমি, ঠিক আছে, বস্তুর গতিবেগ যদি না বাড়ে, বস্তুর উপর যে কাজ করলাম পুরোটাই স্থিতিশক্তিতে পরিণত হয়েছে। কিন্তু এখানে আমরা ধরে নিয়েছি এই কার্যশক্তি উপপাদ্যতে, হ্যাঁ, যে সমস্ত কৃতকার্য বস্তুর গতিশক্তি পরিবর্তন করেছে। ঠিক আছে, এবং এই সংরক্ষী বল অসংরক্ষী বল এক্ষুনি এক্ষুনি পড়াবো। এখানেই তোমরা বুঝবে যে সংরক্ষী বল এবং অসংরক্ষী বল দুই বলের ক্ষেত্রে প্রযোজ্য। এবং কি হচ্ছে, বা যদি যদি যে প্রযুক্ত বল বস্তুর গতির দিকে কাজ করে, ঠিক আছে, বস্তুর এফ এবং বি এর যে ডিরেকশন আছে যদি একই হয়, তাহলে হচ্ছে কি বস্তুর গতিশক্তি বাড়বে। এবং এফ এবং ভি এর যদি ডিরেকশন যদি আলাদা হয়, আলাদা হলে কি হবে, যে গতিশক্তি কমবে। এটা হলে গতিশক্তি বাড়বে, এটা হলে গতিশক্তি কমবে। ঠিক আছে, দেখা যাক এখানে কি বলেছে। এখানে হচ্ছে একটা অঙ্ক করতে দিয়েছে যে একটি বুলেট 100 মিটার/সেকেন্ড গতিবেগ নিয়ে একটি কাঠের ব্লকে 4 সেন্টিমিটার ভেদ করতে পারলো। ঠিক আছে, এবার 9 সেন্টিমিটার কাঠের ব্লককে ভেদ করার জন্য কত গতিবেগের প্রয়োজন হবে? এখানে দেখো, এখানে যেটা একটা আছে যে কাঠের ব্লকের যে বাধা, হ্যাঁ, যে বাধা এফ, কাঠের ব্লকের বাধা, এটা হচ্ছে এফ যদি বাধা হয়, বাধা কিন্তু একই হবে, একই ধরনের কাঠের ব্লক তো বাধা তো একই হবে, শুধু দুটোর ক্ষেত্রে কৃতকার্য আলাদা আলাদা হবে। ঠিক আছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে এফ ইন্টু এস ওয়ান প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এফ ইন্টু এস টু। এক্ষেত্রে হয়ে যাচ্ছে হাফ এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার বাই হাফ ইন্টু এম ইন্টু ভি টু স্কোয়ার। ঠিক আছে, এফ এফ আমরা কেটে দিলাম, হাফ এম কেটে দিলাম, তার মানে যেটা দাঁড়াচ্ছে ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে এস ওয়ান বাই এস টু। ঠিক আছে, প্রাথমিক গতিবেগ যদি 100 মিটার/সেকেন্ড হয়, ঠিক আছে, ভি ওয়ান মানে ধরছি 100 স্কোয়ার, ভি টু স্কোয়ার আমি ধরলাম এটা। 9 সেন্টিমিটার ভেদ করতে পারলে, এখানে এখানে কি বলেছে, এস ওয়ান এর ভ্যালু হচ্ছে কত 4, এস টু ভ্যালু হচ্ছে 9, তাই তো? তার মানে হচ্ছে 100/ভি টু, ভি টুর মানটা কত হচ্ছে 2/3, তার মানে হচ্ছে ভি টুর ভ্যালুটা হচ্ছে কত 150 মিটার/সেকেন্ড। ঠিক আছে, আমরা শুধুমাত্র ওয়ার্ক ডান যেটা আছে সেটা হচ্ছে এনার্জি, ওয়ার্ক এনার্জি থিওরেমটা বেসিক্যালি কাজে লাগিয়েছি। ঠিক আছে, আর কিছুই করিনি আমরা এখানে। ওয়ার্ক এনার্জি থিওরেম কিভাবে কাজে লাগিয়েছি, এখানে -0, এখানে -0, তারপর তো থেমে গেছে। ভেদ করতে পারলো মানে কি, এরপরে তো থেমে গেছে। এখানে 9 সেন্টিমিটার কাঠের ব্লকে ভেদ করতে মানে কি, জাস্ট থেমে গেছে, তার মানে হচ্ছে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ভি টু ইকুয়াল টু 150 মিটার/সেকেন্ড, এটা উত্তর হবে।
এবারে আমরা স্মৃতিশক্তি পড়বো। স্মৃতিশক্তি কাকে বলছে? না কোনো একটি বস্তু সংস্থার নির্দিষ্ট কোনো ক্ষেত্রে অবস্থানের জন্য বা নির্দিষ্ট সজ্জার জন্য কার্য করার যে শক্তি, মানে কি কার্য করার ক্ষমতা, ঠিক আছে? তাহলে অবস্থানের জন্য কার্য করার ক্ষমতা হতে পারে, বা কোনো একটা নির্দিষ্ট সজ্জার জন্য কার্য করার ক্ষমতা হতে পারে। যে শক্তি বস্তুর মধ্যে সঞ্চিত থাকছে তাকে বস্তুর স্মৃতিশক্তি বলা হয়। আচ্ছা, অবস্থানের জন্য কিরকম? অবস্থানের জন্য স্মৃতিশক্তি কিরকম ভাবে হবে? তুমি একটা কি করেছো, এই যে বাড়ির ছাদ আছে, বাড়ির ছাদের উপরে, এখানে বাড়ি ধরে নাও, ঠিক আছে, বাড়ির ছাদের উপরে তুমি কি করেছো, না একটা তুমি আহ, ইঁটকে রেখে দিয়েছো, ঠিক আছে, বাড়ির ছাদের উপর শুইয়ে রেখে দিয়েছো একটি ইঁটকে। এ তো একটু স্মৃতিশক্তি পাবে। স্মৃতিশক্তি পাবে তুমি কিভাবে বুঝবে? যে যখন তুমি এইটাকে তুমি ছেড়ে দেবে, এ তখন নিচে একটা গতিশক্তি নিয়ে পড়ছে। শক্তিটা কি হিসাবে নিশ্চয়ই সঞ্চিত ছিল। তার মানে অবস্থানের, এটা হচ্ছে কি অবস্থানের জন্য স্মৃতিশক্তিটা হলো। আবার কিরকম, না যখন একটা ড্যাম থাকে, ড্যামে কি, ড্যামে হচ্ছে জল অনেক উঁচুতে থাকে, ঠিক আছে, টারবাইন অনেক নিচুতে থাকে, ঠিক আছে। এই জলটাকে যখন ছেড়ে দেওয়া হয় টারবাইনের চাকার উপর যখন পড়ে, টারবাইনটা ঘোরে এবং তার জন্য কি বিদ্যুৎ উৎপন্ন হয়। তার মানে এই যে জলের স্থিতিশক্তিকে কাজে লাগিয়ে বেসিক্যালি এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। তার মানে হচ্ছে কি, জলটা উঁচুতে আছে এই জন্য, এর জন্য স্থিতিশক্তি আছে। ইটটা উঁচুতে ছিল এর জন্য স্মৃতিশক্তি ছিল। তার মানে এই যে স্মৃতিশক্তিগুলোকে বলছি আমরা অবস্থানের জন্য, হ্যাঁ, বস্তুর পজিশনের জন্য স্মৃতিশক্তি, ঠিক আছে। অবস্থান চেঞ্জ হলে স্মৃতিশক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে, অবস্থানের জন্য স্মৃতিশক্তি হতে পারে। আবার কি হচ্ছে বস্তু সংস্থার সজ্জার জন্য কিরকম, না এখানে একটা কি তীর ধনুক আছে, ঠিক আছে। এই যে তীরটা কি হচ্ছে, ধনুকের উপর যখন চাপ দেবো ধনুকটা একটু বাঁকবে, ধনুকটা একটু বাঁকলে কি হবে, স্থিতিস্থাপকতার জন্য ও আবার সামনের দিকে যেতে চাইবে, মানে আগের পজিশনে ফিরে যেতে চাইবে। যখন ফিরে যেতে চাইবে এবং আমরা ছেড়ে দেবো, তীরটা কি করবে না, সজোরে এটা সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি, এটা এই নির্দিষ্ট সজ্জার জন্য, এই যে আমরা এটাকে কি করবো, এটাকে বাঁকালাম চাপ দিয়ে, ঠিক আছে, ও আবার নিজের জায়গায় ফিরে যেতে চাইলো, এর জন্য স্ত্রী শক্তি হলো, তবেই তো তীরটা সামনের দিকে এগোলো, না হলে তো এগোতো না। এটার জন্য যে স্ত্রী শক্তি, এটা হলো বস্তু সংস্থা সজ্জার জন্য শক্তি। এরকম ধরনের পাওয়া যায় স্প্রিং এর ক্ষেত্রেও, একই ধরনের জিনিস তোমরা দেখতে পাবে। স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, এই যে স্প্রিংটা আছে, স্প্রিংটাকে তুমি যদি সংকুচিত করো বা স্প্রিংটাকে তুমি যদি আর একটু বড় করো, দুই ক্ষেত্রে কি করবে না রেস্টোরিং ফোর্স হবে, দুই ক্ষেত্রে ওর নিজের জায়গায় ফিরে আসতে চাইবে, ঠিক আছে। এটা হচ্ছে কি বস্তু সংস্থার এই যে সজ্জা, এর নির্দিষ্ট সজ্জার জন্য বা কনফিগারেশনের জন্য স্মৃতিশক্তি এটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার বিভিন্ন ধরনের স্মৃতিশক্তি কিরকম ধরনের হয়, না অভিকর্ষীয় স্মৃতিশক্তি, এই যে বস্তুর অবস্থানের জন্য যেটা বললাম সেটা হচ্ছে অভিকর্ষীয় স্মৃতিশক্তি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অবস্থানের জন্য যেটা দেখালাম, অবস্থানের জন্য যেটা হলো। আর স্থিরতারিতিক স্মৃতিশক্তি কিরকম, না তুমি একটা পজিটিভ চার্জ আছে, আর একটা পজিটিভ চার্জকে তুমি নিয়ে আসছো এর কাছাকাছি, পজিটিভ চার্জকে এই পজিটিভ চার্জটার কাছাকাছি যদি নিয়ে আসো, এটা কি হবে, এটা হচ্ছে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, তাই তো, যে হোক দূরে চলে যাওয়ার চেষ্টা করবে মোট কথা। হ্যাঁ, তাহলে কি তুমি ছেড়ে দাও তাহলেই দূরে চলে যাবে। তার মানে কি, এই যে অবস্থানের জন্য স্মৃতিশক্তি হচ্ছে স্থিরতারিতিক স্মৃতিশক্তি। আর স্থিতিস্থাপকতার জন্য কিরকম হলো, স্প্রিং এর জন্য যেটা হলো, এই স্প্রিংটাকে তুমি ইলংগেট করো বা কম ইলংগেট করছো বা কম্প্রেস করছো, দুই ক্ষেত্রেই, দুই ক্ষেত্রে এটাকে কম্প্রেস করছো, দুই ক্ষেত্রেই স্মৃতিশক্তিটা পাবে। বা তীর ধনুক যেটা হলো সেই ক্ষেত্রেও তুমি পাবে, ঠিক আছে। এবার অভিকর্ষীয় যে স্থিতিশক্তি যেটা আমরা পেলাম যে উচ্চতার জন্য, এর তো পরিমাপ আছে, এই পরিমাপ কিভাবে করব। দেখো, অভিকর্ষের বিরুদ্ধে যে আমরা কার্যটা করছি, কার্যটাই হচ্ছে স্মৃতিশক্তি রূপে জমা থাকবে। তাহলে কি না, অভিকর্ষের বিরুদ্ধে বিরুদ্ধে যে কার্য করছি, যে কার্য করি কার্যকরী তাই, হ্যাঁ, স্মৃতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, তাই তো, সঞ্চিত থাকবে, ঠিক আছে। কিরকম, না এই যে বস্তুটা আছে, বস্তুটাকে আমি এই উচ্চতায় তুলেছি, বস্তুটা প্রথমে এরকম গ্রাউন্ডে ছিল, গ্রাউন্ডে থাকার সময় এই উচ্চতায় তুলেছি। এবার বস্তুটার উপর প্রযুক্ত বল কত, নিচের দিকে প্রযুক্ত বল করছে অভিকর্ষর দ্বারা, সেটা হচ্ছে কত mg, ঠিক আছে। এবং বস্তুটার সরণ কত, বস্তুর সরণ কি এইচ, এবং এরা দুজনা হচ্ছে
কি হচ্ছে, দুজনা হচ্ছে বিপরীতমুখী, তার মানে যে কৃতকার্যের মানটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এমজি। এই যে কৃতকার্য হচ্ছে, এই কৃতকার্যটাই আমাদের স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, ইউ ইকুয়াল টু এমজি এইচ। তাহলে কি, এটা হচ্ছে বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। ঠিক আছে, এটা হচ্ছে কৃতকার্য, এই কৃতকার্যটাই আমাদের স্মৃতিশক্তি রূপে সঞ্চিত থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তারপরে দেখো, এবার আমরা যেটা আসবো সংরক্ষী বল এবং অসংরক্ষী বলে। কিছু কিছু বল আছে যেই বলের দ্বারা কৃতকার্য কোনো পথের উপর নির্ভরশীল নয়, সেই বলকে সংরক্ষী বল বলে। কিরকম, তুমি মনে করো, ঠিক আছে, তুমি মনে করো এই যে দুটো বিন্দু আধান আছে, দুটো Q1 Q2, ঠিক আছে, Q1 এবং Q2 এর মধ্যে যে বিকর্ষণ বল, ঠিক আছে, বিকর্ষণ বল আছে বা এদের মধ্যে এদের দ্বারা যে কৃতকার্য যেটা আছে, সেটা হচ্ছে শুধুমাত্র এদের মধ্যে যে কতটুকু দূরত্ব তার উপর নির্ভরশীল। ঠিক আছে, R12 উপর নির্ভরশীল। ঠিক আছে, কিন্তু কিভাবে এনেছো, এটাকে এই পথে এনেছো নাকি এটাকে এই পথে এনেছো নাকি এটা এই পথে এনেছো, সেটার উপর নির্ভর করে না। যেরকম হচ্ছে তুমি একটা বস্তু আছে এরকম নিচে, বস্তুটাকে তুমি এইভাবে নিয়ে গিয়ে উপরে তুলেছো, ঠিক আছে, নাকি বস্তুটাকে তুমি সোজা উপরে তুলে দিয়েছো, ঠিক আছে, সোজা উপরে তুলে দিয়েছো, তার উপর নির্ভরই করবে না যে এর হচ্ছে যে কৃতকার্যের পরিমাণ। ঠিক আছে, যেই বলগুলোর জন্য এরকম হবে সেই বলগুলোকে বলা হবে সংরক্ষী বল। আদারওয়াইজ যে অন্য যে বলগুলো আছে সেগুলোকে অসংরক্ষী বল বলে। এর একটা অল্টারনেটিভ ডেফিনেশনও আছে সংরক্ষী বলের। সংরক্ষী বলের ডেফিনেশন কিরকম, না, তুমি যদি একটা সাইক্লিক পথ নাও, ঠিক আছে, সাইক্লিক পথে কি বলবো, না সাইক্লিক বা বৃত্তীয় পথে মোট কৃতকার্য শূন্য, মোট কৃতকার্য শূন্য। ঠিক আছে, বৃত্তীয় পথ কিরকম, সাইক্লিক পথ কিরকম, তুমি একটি বস্তুকে নিচের থেকে উপরে তুললে, ঠিক আছে, কৃতকার্যের পরিমাণ কত, মাইনাস mgh। ঠিক আছে, কৃতকার্যের পরিমাণ। আবার এখান থেকে আবার তুমি নিচে নিয়ে এলে, কৃতকার্যের পরিমাণ কত, প্লাস mgh। তাহলে মোট কৃতকার্য কত, শূন্য হয়ে গেল। এখানে মাইনাস mgh কেন, কারণ হচ্ছে বল তো সবসময় নিচের দিকে কাজ করছে, তুমি তো উপরের দিকে রয়েছে, তখন অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য হচ্ছে মাইনাস mgh। আর এখানে কি, অভিকর্ষ বলও নিচের দিকে কাজ করছে, বস্তুটা নামছেও নিচের দিকে, তাহলে প্লাস mgh। তাহলে মোট কৃতকার্য অভিকর্ষ বল দ্বারা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা মানে সাইক্লিক পথ বলতে আগের অবস্থানে ফিরিয়ে আনলে। ঠিক আছে, কিন্তু যদি এরকম হতো যে ধরো এই একটা, এই স্প্রিং এর ক্ষেত্রেও তাই, উদাহরণ কি, সংরক্ষী বলের উদাহরণ হচ্ছে স্প্রিং ফোর্স। ঠিক আছে, স্প্রিং ফোর্স। তারপর হচ্ছে তোমার আমাদের কি স্থিরতারিতিক বল এটা। তারপর হচ্ছে আমাদের কি, না মহাকর্ষ মহাকর্ষ বল, এগুলো হচ্ছে আমাদের সংরক্ষী বলের উদাহরণ। আর অসংরক্ষী বল কোনগুলো উদাহরণ, অসংরক্ষী বলের উদাহরণ হচ্ছে আমাদের ভিসকোসিটি বা সান্দ্র বল, হ্যাঁ, তারপর হচ্ছে ঘর্ষণ বল, এগুলো কি অসংরক্ষী বল। যেরকম হচ্ছে কি, তুমি মনে করো একটা পথ আছে, ঠিক আছে, এই পথের উপর দিয়ে তুমি একটা পথটা হচ্ছে অমসৃণ পথ, ঠিক আছে, খোঁচা খোঁচা আছে, তুমি বল প্রয়োগ করে বস্তুটাকে নিয়ে গেলে, বস্তুটাকে যদি নিয়ে যাও, তাহলে হচ্ছে ঘর্ষণ বল কোন দিকে, উল্টো দিকে কাজ করবে, বস্তুর যেদিকে সরণ হবে তার উল্টো দিকে কাজ করবে, এফএস। তাই তো, তাহলে বল দ্বারা কৃতকার্য কি, যাওয়ার সময় কৃতকার্য এফএস ইন্টু এস। হ্যাঁ, এটা নেগেটিভ হবে কারণ এফএস এবং এস বিপরীত দিকে কাজ করছে। আবার তুমি যখন বস্তুটাকে এখান থেকে এদিকে ঠেলে এদিকে নিয়ে আসবে, সেক্ষেত্রে ঘর্ষণ আবার উল্টো দিকে কাজ করবে। হ্যাঁ, ঘর্ষণ উল্টো দিকে কাজ করার জন্য আবার কি হবে, আবার ইকুয়াল টু মাইনাস এফএস ইন্টু এস। তাহলে টোটাল কৃতকার্য ঘর্ষণ বলের দ্বারা মাইনাস এফএস ইন্টু এস, এটা হয়ে যাবে ইন্টু টু। বোঝা গেল, তার মানে ঘর্ষণ বলের ক্ষেত্রে সাইক্লিক প্রসেসে কিন্তু জিরো হচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে সংরক্ষী বল এবং অসংরক্ষী বলের তোমার যে পার্থক্য এবং উদাহরণ আমি দিলাম। এবারে আমরা দেখাতে পারি যে অভিকর্ষ বল, সংরক্ষী বল, এক্ষুনি যে তোমাদের যেটা বললাম সেইভাবে একটা সাইক্লিক প্রসেসে দেখাতে পারো, অথবা দেখাতে পারো এখানে কি বলেছে, একটা বস্তুটাকে কি এ পথে তুলে দেওয়া হয়েছে,
এই পথে উপরে তুলে দেওয়া হয়েছে, এইচ উচ্চতায় তুলে দিয়েছি আমরা, ঠিক আছে। তাহলে এর দ্বারা কৃতকার্য কত, মাইনাস এম জি এইচ। একটু আগেই দেখলাম যে কৃতকার্য কিভাবে হলো, মাইনাস এম জি এইচ, ঠিক আছে। আর একটা পথ কি, এই এম পর্যন্ত তোলা হলো, মনে করা যাক এইচ ওয়ান, তারপর হচ্ছে এম থেকে এইদিকে এলো, এইদিকে উঠে আবার এইচ টু গেল, তারপরে হচ্ছে আবার এদিকে গেল। দেখো, যখন এইচ ওয়ান পর্যন্ত উঠলো, ঠিক আছে, তাহলে বলের দ্বারা কৃতকার্য কত, মাইনাস এম জি এইচ ওয়ান এটা হলো, ঠিক আছে, কারণ হচ্ছে ওজন তো নিচের দিকে কাজ করছে। যখন এই পথে গেল, ঠিক আছে, এম এন ধরি, এম এন পথে গেল, তখন কি বলের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, 90 ডিগ্রি কোণ করেছে, তাহলে কৃতকার্য কত, এফ এস কস থিটা, কস থিটার মানটা 90 ডিগ্রি, তাহলে হচ্ছে জিরো হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। তার মানে এই পথে কৃতকার্য জিরো। এই পথে হচ্ছে কত, আবার হচ্ছে মাইনাস এম জি এইচ টু, এই পথে আবার জিরো, তাহলে টোটাল কৃতকার্য কত, মাইনাস এম জি এইচ ওয়ান প্লাস এইচ টু। আর এইচ ওয়ান প্লাস এইচ টু মানে হচ্ছে এইচ মাইনাস এম জি এইচ, তাই তো। তোমরা যেই পথেই যাও কৃতকার্যের মান হচ্ছে একই হবে। সেই হিসাবে আমরা বলতে পারি যে অভিকর্ষ বল একটি সংরক্ষী বল, ঠিক আছে।